দেখো, এই বিষয়গুলো কিন্তু একটার সাথে ভীষণভাবে ইন্টার রিলেটেড। মানে আমরা যখন দেখি যে কোনো জায়গায় পলিউশনস বাড়তে থাকে, সেখানে কিন্তু শুধু মেঘ এর প্রকৃতি অনুযায়ী কিন্তু সেই জায়গাটায় যে শুধু বাজ পড়ছে তা নয়, কারণ একটার সাথে যে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেলস যেটাকে আমরা বলি, যে সেখানে কতটা জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা আছে, সেখানে টেম্পারেচার্স কীরকম আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বাতাসের এই প্যারামিটার্সগুলোর সাথেও কিন্তু তার একটা ইন্টার রিলেশনস তৈরি হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমাদেরকে আরও বেশিভাবে রেকর্ডস রাখতে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু খুব লোকাল একটা পরিবর্তন আসছে। আমরা হঠাৎ করে দেখলাম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে একটা পরিবর্তন এসছে। সুতরাং আজকে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা জলবায়ুর মধ্যে একটা বিশাল ফারাক আসছে, এবং সেটা কিন্তু কিছুটা পলিউশনস, সেখানে একিউআই ইন্ডেক্স, যেগুলো আমরা পার্টিকুলেট ম্যাটার্স যেটা বলে থাকছি, যেগুলো PM10 PM2.5, এই জিনিসগুলোও কিন্তু যেগুলো বাতাসের প্যারামিটার্সগুলো, সেগুলো কিন্তু একটা আমাদের রেগুলেশনসের মধ্যে আমরা কতটা রাখতে পারছি এবং তার সাথে কতটা আমাদের এই মাইক্রো ক্লাইমেটিক রিজিয়ন্সটা এফেক্ট করছে, সেটাও আমাদের রেকর্ডসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। এটারও কিন্তু একটা এফেক্ট। আপনি বলছেন যত সময় গড়াবে, যত দিন এগোবে, তত এই ধরনের সমস্যা বা এই ধরনের সম্মুখীন আমরা আবার হব। যদি না আমরা আমাদের এই সমস্ত মানে রেগুলেশনসগুলো, যেগুলো আমাদের পরিবেশ বিধি যেগুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা যদি মনে করি যে এই যে পাহাড় আজকে এতগুলো মানুষের, আমরা আবার ফিরে যাই আমরা যেখান থেকে আমরা আলোচনা করা শুরু করেছিলাম, অর্থাৎ ম্যাপের মাধ্যমে আমরা যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, এই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তত 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মানুষ তো আস্তে আস্তে আধুনিক হবে, উন্নত হবে, তাহলে কি এই সম্ভাবনাগুলো উত্তরোত্তর বাড়তেই থাকবে, আর পাহাড়ে কি এই সমস্যাটা একদম পার্মানেন্ট হয়ে যাবে পাহাড়ি এলাকাগুলোতে? দেখো, বিষয়টা আমাদের আধুনিক হওয়ার জন্য নয়, বা আমাদের জীবনে গতি আনার জন্যই যে এই ধরনের বিপদ আমরা ডেকে আনছি, সেটাকেই আমি স্ট্রেস দেব না। সব থেকে যেটা স্ট্রেস দেবো যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টে আসতে হবে। মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে সেখানে কিন্তু আমাদের নেচার বেস সলিউশনসগুলোকে ভাবতে হবে। যে আমরা যখন একটা 7,000 কোটি টাকা দিয়ে একটা টানেলগুলো, এখানে 14টা টানেল আছে, আজকে উত্তরবঙ্গের যে জায়গাটাতে আমাদের এই ধরনের একটা ডেভাস্টেটিং বিপর্যয় আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু 14টা টানেলকে আমরা এই প্রজেক্টের মধ্যে আমাদেরকে তৈরি করতে হয়েছে, এবং সেই 14টা টানেলেরকে আমাদেরকে বার্স্ট করিয়ে সেখান দিয়ে রেল লাইন তৈরি করতে হচ্ছে। এবার তুমি চিন্তা করে দেখো যে এটা হচ্ছে সব থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে ক্রিটিক্যাল একটা প্রজেক্টস যেটা নেওয়া হয়েছে। 7,000 কোটি টাকা দিয়ে এই ক্রিটিক্যাল প্রজেক্টসটা করতে গিয়ে আমাদের 14টা টানেলকে কিন্তু আমরা মানে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তাটাকে তৈরি করতে হয়েছে। এর প্রভাব তো একটা পড়বেই অবশ্যই, কিন্তু সেখানকার যা ভাইব্রেশনস তৈরি হয়েছে, তার যে পাথরগুলো, সেগুলো তো আলগা হয়ে গেছে। এই যে দুধিয়া ব্রিজটা ভেঙে পড়লো, আমরা গত পরশুদিন রাতে দেখলাম, সেটাও কি এর জন্যই? দেখো, এখানে কিন্তু দুধিয়া ব্রিজের নিচে যেটা আছে সেটা হচ্ছে বালাসন্স নদী, যেটা, এবং তার সাথে সাথে আমরা যেটা দেখছি যে রঙ্গিত, যে আমরা দেখাচ্ছি বালাসন নদী এবং রঙ্গিত যে নদী এবং জলঢাকা, এগুলো কিন্তু নেচারটা হচ্ছে খরস্রোতা। এই খরস্রোতা নদীর মধ্যে যদি আমরা হঠাৎ করে সেখানে যদি কোনোভাবে আমরা মানে সমস্ত নদীর থেকে আমরা অনেক সময় কি করি যে বেড মাইনিং, যেটাকে আমরা কিন্তু ওই নদীর পাড়গুলো থেকে আমরা তুলে নিচ্ছি, বালি তুলছি, সমস্ত কিছু, তার ফলে কি হয়, নদীগুলো হঠাৎ করে কিন্তু তার মানে একটা নিজস্ব যে ফ্লো থাকে, সেই ফ্লো থেকে কিন্তু সেটা ডাইভার্ট হয়ে যায়। কিন্তু এই যে উত্তরবঙ্গে বৃষ্টিটা তো মোটামুটি শনিবার রাতের পর থেকে শুরু হয়েছে, কালকে সারাদিন ধরে আমরা দেখেছি বৃষ্টি। এইটুকুতেই একটা ব্রিজ যদি এইভাবে ভেঙে যায়, তাহলে তো সেটা আগে থাকতেই ভঙ্গুর ছিল, আমাদের ধরে নিতে হবে। না, এইটুকুতেই না, এই যে আমি বলছি যে এখানে যখন আমরা ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলো করছি, মানে এটা শুধু বৃষ্টিটার প্রভাবটাই তুমি দেখলে হবে না, কারণ এর সাথে সাথে কিন্তু আমরা অনেক কিছু, এখানে এই ব্রিজটার উপর দিয়ে যে ধরনের লোড গেছে, যে পরিমাণ পর্যটনের জন্য আমরা যে পরিমাণ গাড়ি
আচ্ছা, সেটার ওপর দিয়ে গেছে, সেটা কি আমরা একবারও এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছি যে সেখান থেকে এত লোড যাওয়া উচিত কিনা, বা সেই ব্রিজের নিচে যে ধরনের মাটিগুলো আজকে ছিল সেখানে গাছ কাটা হয়েছে প্রচুর পরিমাণ, আমরা দেখছি যে গাছ কেটে রিসর্ট তৈরি হচ্ছে। গাছগুলোই কিন্তু আসলে আমাদের এই সমস্ত জায়গায় যে মাটিগুলোকে ধরে রাখে, মানে তুমি বলতে পারো এটা একটা মানে কনগ্লোমারেটের কাজ করে, সেইটা তো করতে পারছে না। সেখান থেকে তো মাটিগুলো তো ধুয়ে বেরিয়ে আসছে, এরপর হচ্ছে বৃষ্টিপাত, মানে এই সমস্ত এফেক্টটা, মানে বৃষ্টিপাতটা কিন্তু এখানে তুমি বলতে পারো অনুঘটকের কাজ করেছে। আচ্ছা, মানে যে জিনিসটা অলরেডি একটা মানে লুজ লেভেলে ছিল, মানে একেবারে তুমি মাটিগুলো কিন্তু ভীষণভাবে আলগা হয়েই আছে, এরপর তুমি সেখানে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে সেটা ধসে যাচ্ছে। রাস্তাগুলো তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাগুলোর ওপর দিয়ে, তুমি নিশ্চয়ই ওখানকার ছবি প্রচুরভাবে তোমাদের আমি একটু দেখাতেও বলবো, ছবিগুলো যদি একটু দেখানো সম্ভব। সেখানেতে কিন্তু সেই রাস্তাগুলোর ওপর দিয়ে আমরা এটা চিন্তা করেছি কি যে এত যে আমরা হেভি লোডেড যে গাড়িগুলো আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষণ ধরে, তার কি কোনো সময় বা নিয়ম নীতি নির্ধারণ করে যে এই থেকে এই সময়ের মধ্যে আমাদের এতগুলো গাড়ি পাস করতে পারবে, সেরকম ভাবে তো আমরা চালাই। এই যে আমরা আজকে সকালে দেখলাম যে ডুয়ার্সে জলের সঙ্গে বড় বড় গাছের গুঁড়ি ভেসে আসছে, এগুলোও কি আপনি বলবেন যে একটা বিপর্যয়ের একটা চিহ্ন? দেখো, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত ব্যবহার, মানে আমরা প্রকৃতিকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করেছি। আমরা চেষ্টা করেছি মানে যে সমস্ত গাছগুলো সেখানে তৈরি হয়েছে সেগুলোকে কেটে সেখানে কনক্রিটে মুড়ে দিতে, মানে বড় বড় লাক্সুরিয়াস হোটেল তৈরি হয়েছে। আজকে মানুষ চেয়েছে, মানে মানে মানুষ ঠিক করছে যে পর্যটন কেন্দ্রটা কোথায় হবে, সেই জায়গাটায় মানে আরো নীরব স্থানে, মানে আরো নিশ্চিন্তে এমন জায়গায় প্রকৃতির কোলে পৌঁছবার চেষ্টা করছে, যেখানে হয়তো সেই জায়গাটাতে পৌঁছতে গেলে পরে আরো বেশি ভঙ্গুর হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আরো কার্বনের মাত্রা বেড়ে যাচ্ছে। প্রচুর গাড়ি, মানে মানুষ পৌঁছানো মানেই তার সাথে কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে, সেখানে প্রচুরভাবে হাইড্রাল প্রজেক্টসগুলোকে আনতে হচ্ছে, কারণ ইলেকট্রিসিটি পৌঁছতে হচ্ছে সেই জায়গায়। মানুষকে শুধু তো ইলেকট্রিসিটি নেই কোনোভাবে সেখানে তো থাকা সম্ভব নয়, সুতরাং সেখানে ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট করতে গেলেই কিন্তু এই সমস্ত নদীগুলোকে যেভাবে, এই যে আমরা যে ছবিগুলো দেখছি, এই যে ধস নেমে গেছে, রাস্তাটা গোটাটা নিয়ে নেমে গেছে, একদম মানে এটাই হচ্ছে বলার যে ভঙ্গুর হয়ে রয়েছে, এগুলো সেটাই। আর এখানে কি পরিমাণ লোড পড়েছে, কতগুলো গাড়ি গেছে, তার কি কোনো নিয়ন্ত্রণ আছে? রাস্তাটার কতবার মেরামতি হচ্ছে, সেখানকার চরিত্রটা কি আছে, মাটিটার মানে কখনো নিয়ে কতবার আমরা পরীক্ষা করতে পেরেছি যে সেখানকার কি ধরনের মাটিটার মানে চরিত্র হয়ে আছে, সেটা কি এখনো ধরে রাখতে পারছে কিনা। সেখানে যে ভূপ্রাকৃতিক যে চারদিকটা তুমি দেখো একেবারে নিশ্চিহ্ন, মানে কোনো গাছ নেই, কিছু নেই, খুব ছোট ছোট কিছু ঝোপ, মানে সেখানে বড় গাছ যেখানে ধরে রাখার ক্ষমতাই নেই, সেখানে এই মাটিটার যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ধুয়ে বেরিয়ে যাচ্ছে।